একজন বন্দী ছিল যাকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছিল। যখন তাকে তার শেষ ইচ্ছা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তখন সে এমন একটি অদ্ভুত অনুরোধ করল যা পুরো কারাগারে হইচই সৃষ্টি করেছিল। সে বলল, আমার শেষ ইচ্ছা হলো আমি এই দুনিয়ার শেষ রাতটি একজন কুমারী মেয়ের সঙ্গে কাটাতে চাই, যে তার সম্মতিতে আমার সঙ্গে থাকবে। মসজিদে ঘোষণা করা হলো, এমন কোনো মেয়ে আছে কি যে আমার বউ হতে প্রস্তুত? পুলিশ সদস্যরা এই কথা শুনে হতবাক হয়ে গেল। কিন্তু তারা কি সত্যিই এই বন্দির ইচ্ছা পূরণ করেছিল? কোথা থেকে এলো সেই মেয়ে, আর বিয়ের রাতে এমন কি ঘটল যে সবাই হতবাক হয়ে গেল? এটি এমন একটি গল্প যা শেষ পর্যন্ত আপনার নিঃশ্বাস আটকে রাখবে। আমার নাম ফরিহা আনসারি। আমি একজন পুলিশ পরিদর্শক। আমার বয়স 40 বছর। আমি আমার জীবনের 40 বছর আদালত, থানা আর কারাগারের দেয়ালের মধ্যে কাটিয়েছি। আমি অনেক অপরাধীকে আসতে যেতে দেখেছি। কেউ কেউ নির্দোষ মনে হয়েছে, আবার কেউ কেউ ছিল নিষ্ঠুর হৃদয়ের। কিন্তু একজন বন্দী ছিল যে আমার মনে এক অদ্ভুত দ্বন্দ্ব সৃষ্টি করেছিল। বন্দী নম্বর 917। সে কেবল একজন সাধারণ বন্দী ছিল না, তার চোখে ছিল এক অদ্ভুত গভীরতা, যেন সে অন্য কোনো জগতে হারিয়ে গেছে। আমি তাকে পুরোপুরি নির্দোষ বা প্রতারক বলে বর্ণনা করতে পারিনি। যতবার তাকে দেখতাম মনে হতো সে গভীর চিন্তায় ডুবে আছে। তার মুখে ছিল এক রহস্যময় শান্তি, কিন্তু সেই শান্তি ছিল অজানা দুঃখে মোড়া। যেটা আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিত তা হলো তার বয়স মাত্র 30 বছর। সে তার জীবনটাকে ঠিকমতো বাঁচতে পারেনি, আর এখন তাকে এই পৃথিবী থেকে চিরতরে চলে যেতে হবে। সে খুব কম কথা বলতো, যেন তার কাছে কথার অভাব ছিল, বা হয়তো সে কিছু বলতে চায়নি। কতবার আমি তাকে জিজ্ঞাসা করতে চেয়েছিলাম, তুমি এমন কি অপরাধ করেছো যে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে? কিন্তু তার মুখের হতাশা আর অসহায়তা এমন ছিল যে আমার ঠোঁট যেন নিজে থেকেই জমে যেত। পুলিশে কাজ করতে গিয়ে আমি হয়ে গিয়েছিলাম কঠিন হৃদয়ের একজন নারী। এই পেশা মানুষকে শক্ত করে দেয়। কিন্তু যখনই আমি বন্দি নম্বর 917কে দেখতাম, আমার হৃদয়ে এক অদ্ভুত কোমলতা জাগত। আমার মনে এক রহস্যময় প্রশ্ন জন্ম নিত। কিন্তু কারাগারের নিয়ম ছিল কঠোর। বন্দীদের সঙ্গে কোনো ব্যক্তিগত সম্পর্ক স্থাপন বা তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করা নিষিদ্ধ ছিল। আজ আমি একটি আনুষ্ঠানিক নির্দেশ পেলাম। 2 দিন পর বন্দি নম্বর 917-র ওপর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এই সময়ে তাকে তার বাবা মায়ের সঙ্গে শেষবারের মতো দেখা করার অনুমতি দেওয়া হবে। এই নির্দেশ পড়ে আমার মনে এক অদ্ভুত উদ্বেগ জাগল। আমার বুকের মধ্যে তীব্র চাপ অনুভব করলাম। উদ্বেগটা যেন কাটছিল না। আমি জানতাম প্রত্যেক মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীকে তার শেষ ইচ্ছা জানানোর অনুমতি দেওয়া হয়। এটি ছিল মৃত্যুর আগে তাদের দেওয়া একমাত্র অধিকার। সেটা হতে পারে তার পছন্দের খাবার খাওয়া, কোনো নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে দেখা করা, বা অন্য কিছু। কারাগার প্রশাসন এটি পূরণ করার জন্য যথাসাধ্য চেষ্টা করত। বন্দি নম্বর 917, যার নাম রিহান, আজ তার মায়ের সঙ্গে দেখা করছিল। সেই মহিলা কাঁদছিলেন আর তার ছেলেকে জড়িয়ে ধরে বারবার বলছিলেন, বাবা, আমি পুরোপুরি বিশ্বাস করি আল্লাহ তোমাকে এই শাস্তি থেকে বাঁচাবেন। এই কথাগুলো আমার কানে বারবার বাজতে লাগলো। এই মায়ের আশা, যদিও কারাগারের সিদ্ধান্তে কোনো পরিবর্তনের সম্ভাবনা ছিল না, তবুও তিনি পুরোপুরি বিশ্বাস করতেন যে তার ছেলে নির্দোষ এবং কোনো না কোনো অলৌকিক ঘটনা তাকে বাঁচাবে। আজ আমি নির্দেশ পেলাম রিহানকে তার শেষ ইচ্ছা সম্পর্কে জিজ্ঞাসা করতে এবং তাকে তার পরিবারের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়ার। আমি ভেবেছিলাম হয়তো সে তার পরিবারের সঙ্গে আরও সময় কাটাতে চাইবে, কারণ এমন সময়ে বন্দীরা সাধারণত বড় কোনো ইচ্ছা প্রকাশ করে না। কিন্তু আমি জানতাম না যে তার শেষ ইচ্ছা এত অদ্ভুত এবং চমকপ্রদ হবে যে আমি শুনে হতবাক হয়ে যাব। আমি তার কাছে গেলাম। প্রথমবারের মতো আমি কথা বলার জন্য শব্দ সংগ্রহ করতে শুরু করলাম। কিছুক্ষণ নীরবতার পর আমি তাকে সহানুভূতির সঙ্গে জিজ্ঞাসা করলাম, রিহান, তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে? আমাকে বলো, আমরা তা পূরণ করার জন্য যথাসাধ্য চেষ্টা করব। রিহান আমার দিকে তাকালো এবং শান্ত কণ্ঠে বলল, আমার একটি শেষ ইচ্ছা আছে, আর আমি চাই তুমি আমাকে প্রতিশ্রুতি দেবে যে তুমি তা পূরণ করবে। আমি তাকে আশ্বাস দিয়ে বললাম, এটা প্রত্যেক বন্দির অধিকার এবং তোমারও অধিকার। আমরা তোমার ইচ্ছা পূরণ করার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। তার গাম্ভীর্য দেখে আমি অবাক হলাম। আমি তাকে নরম কণ্ঠে বললাম, চলো, এসপি সাহেব নিজে তোমাকে তোমার শেষ ইচ্ছা সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আমি রিহানকে পুলিশ কমান্ডারের অফিসে নিয়ে গেলাম। কমান্ডার তাকে গভীরভাবে দেখলেন এবং বললেন, বাবা, তোমার শেষ ইচ্ছা কি? আমি অবাক হলাম কমান্ডারের এই নরম আচরণ দেখে। সাধারণত এমনটা হয় না। হয়তো তিনি সত্যটা জানতেন এবং জানতেন রিহান কি অপরাধ করেছে এবং কেন তার বিরুদ্ধেই রায় দেওয়া হয়েছে।
এখানে বেশিরভাগ বন্দী ছোটখাটো অপরাধের জন্য কঠিন শাস্তি পায়, আর বড় বড় অপরাধীরা স্বাধীনভাবে ঘুরে বেড়ায়। রিহান গভীরভাবে নিঃশ্বাস নিল এবং বলল, আমার শেষ ইচ্ছা হলো আমি আমার জীবনে প্রথম এবং শেষবারের মতো বিয়ে করতে চাই। আমি বিয়ে করতে চাই এবং আমার স্ত্রীর সঙ্গে একটি দিন কাটাতে চাই। সবাই অবাক হয়ে একে অপরের দিকে তাকাল। কমান্ডার কিছুক্ষণ নীরব থাকলেন, তারপর গম্ভীর কণ্ঠে বললেন, বাবা, আমরা তোমার বিয়ের ব্যবস্থা করতে পারি, কিন্তু কোন মেয়ে তোমাকে বিয়ে করতে রাজি হবে যখন সে জানে তুমি পরের দিন মৃত্যুদণ্ডে যাচ্ছ? তিনি একটু থামলেন, তারপর বললেন, তুমি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দী। তোমার জীবনের আর বেশি সময় নেই যে তোমার পরিবার কাউকে টাকা দিয়ে রাজি করাতে পারবে। তাছাড়া তুমি একটি গরিব পরিবার থেকে এসেছো। এমন পরিস্থিতিতে কোনো মেয়ে সহজে তোমাকে বিয়ে করতে রাজি হবে না। কেন তুমি তোমার জীবনের শেষ সুযোগটি নষ্ট করছো? কমান্ডার এসপি গম্ভীরভাবে বললেন, অন্য কিছু ইচ্ছা করো, খাবার, পানীয় বা কারোর সঙ্গে দেখা। আমরা সব কিছুর ব্যবস্থা করতে প্রস্তুত, কিন্তু বিয়ে, এটা সম্ভব নয়। তুমি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দী। কোনো মহিলা তোমাকে বিয়ে করতে রাজি হবে না। আমরা কিভাবে তোমার বিয়ের ব্যবস্থা করব? রিহান শান্তভাবে বলল, স্যার, আমি আগেই বলেছি আমার শেষ ইচ্ছা হলো বিয়ে, কিন্তু চিন্তা করবেন না, আমি আপনাদের এমন একটি উপায় বলবো যাতে আমার বিয়ে স্বাভাবিকভাবেই হয়ে যাবে। তার কথা শুনে কমান্ডার অবাক হয়ে তাকালেন। এক মুহূর্তের জন্য তার মুখে উদ্বেগ ফুটে উঠল, যেন তিনি ভয় পেলেন রিহান হয়তো কারাগারের কোনো মহিলা কর্মীর সঙ্গে বিয়ের কথা বলবে। কিন্তু রিহান যা বলল তা ছিল আরও অদ্ভুত। আপনাদের শুধু মসজিদে এই ঘোষণা করতে হবে যে রিহান খান একজন মহিলার খোঁজ করছে যে তার স্ত্রী হতে রাজি হবে। এই কথা শুনে ঘরে নীরবতা ছেয়ে গেল। সবাই অবাক হয়ে একে অপরের দিকে তাকাল। এই ধারণা এতটাই অদ্ভুত ছিল যে এটা বিশ্বাস করা কঠিন ছিল। আমরা রিহানের কাছ থেকে প্রতিশ্রুতি নিলাম যে যদি কোনো মহিলা এই শর্তে বিয়ে করতে রাজি হয় তাহলে আমরা তাকে বাধা দেব না এবং তাকে তার সঙ্গে রাত কাটানোর অনুমতি দেওয়া হবে। তার প্রতারণা আমাদের গভীরভাবে ভাবিয়ে তুলল। কমান্ডার কিছুক্ষণ ভেবে কাঁধ উঁচিয়ে বললেন, আমরা নিশ্চিত কোনো মহিলা এই শর্তে তোমাকে বিয়ে করতে রাজি হবে না। কেন সে তার জীবন নষ্ট করবে? মাত্র একদিনের জন্য বউ হয়ে কী লাভ? কেন সে তার পরিবারের সঙ্গে ঝামেলায় জড়াবে? কিন্তু রিহান আমাদের কথায় বিচলিত হলো না। সে পুরোপুরি শান্ত কণ্ঠে বলল, শুধু ঘোষণাটা করুন, এটাই আমার শেষ ইচ্ছা। যদি কোনো মেয়ে না আসে তাহলে আমি আর কোনো ইচ্ছা করব না। আপনারা আমার মৃত্যুদণ্ড কার্যকর করতে পারেন। আমাদের সামনে আর কোনো উপায় ছিল না। আমরা তার ইচ্ছার কাছে নতি স্বীকার করলাম। মসজিদে ঘোষণা করা হলো, রিহান খান, যার মৃত্যুদণ্ড 2 দিন পর কার্যকর হবে, সে একদিনের জন্য বিয়ে করতে চায়। এটাই তার শেষ ইচ্ছা। যদি কোনো মহিলা এই বিয়েতে রাজি হয় তবে সে আবেদন করতে পারে। এই ঘোষণা পুরো এলাকায় ছড়িয়ে পড়ল, কিন্তু আমরা পুরোপুরি নিশ্চিত ছিলাম যে কোনো মহিলা এগিয়ে আসবে না। রিহান একটি গরিব পরিবার থেকে এসেছে। আমরা নিশ্চিত ছিলাম কেউ এই শর্তে রাজি হবে না। তবুও আমরা তার শেষ ইচ্ছা পূরণ করলাম। আমাদের কাছে বিষয়টা মনে হচ্ছিল একটা মজা, একটা অসম্ভব ঘটনা। কিন্তু মাত্র 1 ঘন্টা পরেই একজন মহিলা কারাগারের দরজায় এসে দাঁড়ালেন। তিনি বিয়ের পোশাক পরেছিলেন, তার সঙ্গে ছিলেন মসজিদের ইমাম। এই খবর শুনে আমি এবং পুলিশ কমান্ডার হতবাক হয়ে বেরিয়ে গেলাম। আমাদের সামনে দাঁড়িয়েছিল এক তরুণী, যার বয়স 17 থেকে 18 বছরের বেশি নয়। সে সত্যি পুরোপুরি বউ সেজে এসেছিল, বিয়ের পোশাক পরে পুরোপুরি সেজে। তার পাশে একজন ধর্মীয় ব্যক্তি দাঁড়িয়েছিলেন, যিনি তার হাতে বিয়ের নথি ধরেছিলেন। কমান্ডার গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলেন, শেখ, আপনি কে? আর এই মেয়ে কে? শেখ উত্তর দিলেন, এই মেয়ে আমার কাছে এসেছিল এবং আমাকে তার বিয়ে সম্পন্ন করতে বলেছিল। আমি তাকে সঙ্গে করে কারাগারে নিয়ে এসেছি। যখন আমি তাকে কারণ জিজ্ঞাসা করলাম, সে স্পষ্টভাবে বলল যে তার ভবিষ্যৎ স্বামী 2 দিন পর মৃত্যুদণ্ডে যাচ্ছে। আমরা সবাই তার কথা শুনে হতবাক হয়ে গেলাম। শেখ আরও বললেন, আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি। বলেছি, মা, কেন তুমি তোমার জীবন নষ্ট করছো? কিন্তু সে তার সিদ্ধান্তে অটল ছিল। সে বলল, আমি শুধু রিহানকেই বিয়ে করব। এটাও আমার শেষ ইচ্ছা, কারণ আমি তাকে সত্যিই ভালোবাসি। কারাগারে নীরবতা ছেয়ে গেল। আমরা বিশ্বাস করতে পারছিলাম না যে সত্যিই কেউ রিহানকে এতটা ভালোবাসে যে তার জন্য সবকিছু ত্যাগ করতে প্রস্তুত। যদিও বিষয়টা অদ্ভুত মনে হলো, আমাদের আপত্তি করার কোনো অধিকার ছিল না। আমাদের একমাত্র দায়িত্ব ছিল বন্দির শেষ ইচ্ছা পূরণ করা। অবশেষে শেখকে ডেকে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হলো। রিহানকে তার পক্ষ থেকে বের করা হলো এবং কারাগারের অফিসে বসানো হলো। শেখ তাদের বিয়ে আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করলেন। বিয়ে শেষ হওয়ার পর রিহান হাসল এবং বলল, যেমন আপনারা আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন, এখন আমার বউকে আমার কাছে পাঠান। আমি তার সঙ্গে কথা বলতে চাই।
আমি আমার পুরানো স্মৃতিগুলো ফিরে পেতে চাই, শুধু একটা দিন। তারপর আপনারা আমাকে ফাঁসির মঞ্চে নিয়ে যেতে পারেন, আমার কোনো আক্ষেপ থাকবে না। আমি আমার ভালোবাসা পেয়েছি, এটাই আমার জন্য যথেষ্ট। রিহানের কথা শুনে আমার চোখ দুটি অশ্রুতে ভরে গেল। সত্যিকারের ভালোবাসা এমনই হয়, কোনো স্বার্থ ছাড়া, কোনো ভয় ছাড়া। আমি মনে মনে এটা ভাবলাম, কিন্তু আমি জানতাম না যে এই বিয়ের পেছনে এমন একটি গল্প আছে যা আমাদের সবাইকে হতবাক করে দেবে। কমান্ডার আমাকে ইশারায় হাসলেন এবং বললেন, মেয়েটিকে রিহানের কক্ষে নিয়ে যাও এবং দরজা বন্ধ করে দাও। আমি নির্দেশ পালন করলাম এবং দরজা বন্ধ করে চলে এলাম। আমি ভেবেছিলাম মেয়েটি হয়তো অস্বস্তি বোধ করবে এবং শিগগিরই বেরিয়ে আসতে চাইবে, কিন্তু সময় যেতে থাকলো। আমি হালকা হালকা ফিসফিস শুনতে পেলাম। মনে হচ্ছিল কেউ যেন কিছু খোলার চেষ্টা করছে। আমার সন্দেহ হলো তারা কি কক্ষের তালা ভাঙার চেষ্টা করছে, কিন্তু আমি নিশ্চিন্ত ছিলাম, কারণ আমি জানতাম এটা সহজ নয়। দরজায় একটি বড় এবং শক্ত তালা ছিল। আমি আমার অফিসে ফিরে গেলাম এবং চিন্তায় ডুবে গেলাম। কিন্তু হঠাৎ আমি কারাগারের ভেতর থেকে একটি ভয়াবহ চিৎকার শুনলাম। আমি আমার জায়গা থেকে লাফিয়ে উঠলাম এবং রিহানের কক্ষের দিকে দৌড়ালাম। কি হয়েছে আমি জিজ্ঞাসা করলাম কক্ষের ভেতরের দিকে তাকিয়ে। যে মেয়েটি বিয়ের পোশাক পরে এসেছিল সে সেখানে হতবাক অবস্থায় দাঁড়িয়েছিল। তার ওড়না নিচে পড়ে গিয়েছিল, তার শ্বাস প্রশ্বাস ছিল অনিয়মিত, তার পুরো শরীর কাঁপছিল। আমি তাকে কাছ থেকে দেখে জিজ্ঞাসা করলাম, এখন কি হলো? তুমি তো নিজের ইচ্ছায় বিয়ে করেছো, ভালোবাসার প্রভাব কি শেষ হয়ে গেল? তুমি কি এখন তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হচ্ছ? কিন্তু সে কিছুই বলল না। সে শুধু তার পোশাক শক্ত করে ধরেছিল, যেন কোনো ভয়ানক ঘটনা তাকে বড় ধরনের আঘাত করেছে। আমি দরজা খুললাম আর সে বিদ্যুতের গতিতে বাইরে ছুটে গেল। একটি কথাও না বলে সে সঙ্গে সঙ্গে চলে গেল। আমি কক্ষটি শক্ত করে বন্ধ করলাম এবং আমার দায়িত্ব পালন করলাম। তারপর আমি আমার অফিসে ফিরে গিয়ে ঘুমিয়ে পড়লাম। আমার মনে কখনোই আসেনি যে সকালে ঘুম থেকে উঠে আমি একটি তীব্র ভূমিকম্পের সম্মুখীন হব। সকালে খুব তাড়াতাড়ি কমান্ডার আমার অফিসে দ্রুত প্রবেশ করলেন। তিনি রাগান্বিত ছিলেন এবং বললেন, বন্দি নম্বর 917 কোথায়? আমি অবাক হয়ে দ্রুত বললাম, স্যার, তাকে তার কক্ষে থাকতে হবে। কিন্তু কমান্ডারের মুখের ভাব খুব কঠিন ছিল। তিনি কঠোর কণ্ঠে বললেন, গিয়ে ভালো করে দেখো। আমার হৃৎপিণ্ড জোরে জোরে ধুকপুক করতে লাগলো। আমি দ্রুত রিহানের কক্ষের দিকে ছুটলাম। যখন আমি পৌঁছালাম আমি আমার স্বাভাবিক ডাক দিলাম, রিহান, দরজার কাছে এসো। কিন্তু ভেতর থেকে কোনো উত্তর এলো না। আমার কপালে ঘাম জমতে শুরু করলো। আমার হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হচ্ছিল। আমি জানালা দিয়ে কক্ষের ভেতর তাকালাম, আর যা দেখলাম তা আমাকে হতবাক করে দিল। একজন পুরুষের পোশাক পরা কেউ একপাশে শুয়েছিল, তার মুখ দেয়ালের দিকে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, আমার হাত কাঁপতে শুরু করলো। আমি তৎক্ষণাৎ দরজা খুললাম এবং সেই ব্যক্তিকে ঘুরিয়ে স্পষ্টভাবে দেখলাম। তখন আমার পায়ের নিচ থেকে মাটি যেন সরে গেল। এটা ছিল সেই মেয়ে যে গতকাল বিয়ের পোশাক পরে এসেছিল রিহানের সঙ্গে বিয়ে করতে। আমার চোখ বিস্ফারিত হয়ে গেল। আমি পুরোপুরি হতবাক হয়ে দাঁড়িয়েছিলাম। কমান্ডার রাগে চিৎকার করে বললেন, এটা কি পাগলামি? রিহান কোথায়? আমি উত্তর দিতে পারছিলাম না। কমান্ডারের রাগ আরও বেড়ে গেল। এটা সব তোমার অবহেলার কারণে। যদি তুমি তোমার কাজ ঠিকমতো করতে না পারো তাহলে এখানে কেন কাজ করছো? তিনি বললেন, তোমার অসতর্কতার কারণে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দী পালিয়েছে। আমার মন পুরোপুরি বিভ্রান্ত হয়ে গিয়েছিল। আমি সামনে অজ্ঞান হয়ে পড়ে থাকা মেয়েটির দিকে তাকালাম, যে রিহানের জায়গায় শুয়েছিল। এটা ছিল একটি প্রতারণা। রিহান আমাদের ঠকিয়েছে। সে বিয়ের পোশাক পরে কারাগার থেকে পালিয়েছে। আমি ভেবেছিলাম এই মেয়ে ভালোবাসা আর পাগলামির কারণে রিহানকে বিয়ে করতে এসেছিল। আমি ভেবেছিলাম সে সত্যিই তাকে ভালোবাসে, কিন্তু বাস্তবে এটা ছিল একটি নিখুঁত পরিকল্পনার অংশ। রিহান এই মেয়েকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করেছে, আর আমরা সবাই না জেনে তাকে সাহায্য করেছি। এখন প্রশ্ন হলো, আমরা এই মেয়েটির কি করব? মেয়েটি আমাদের সামনে বসল। তার মুখে কোনো ভয় বা অনুশোচনা ছিল না। পুরোপুরি শান্ত কণ্ঠে সে বলল, রিহানের সঙ্গে ন্যায় বিচার করা হয়নি, সে মৃত্যুদণ্ডের যোগ্য ছিল না। আমি রাগের সঙ্গে উত্তর দিলাম, সময় তা প্রকাশ করবে। সে আমার চোখে সোজা তাকিয়ে বলল, সে নির্দোষ, সময় তাও প্রমাণ করবে। তার কথায় আমার মধ্যে রাগ আরও বেড়ে গেল, কিন্তু সেই মুহূর্তে আমি কিছুই করতে পারলাম না। কমান্ডার কঠোর নির্দেশ দিলেন, অবিলম্বে রিহানকে খুঁজে বের করো। যদি আমরা তাকে না পাই তাহলে 2 দিন পর আমরা আমাদের ঊর্ধ্বতনদের কাছে কি জবাব দেব? তাকে মৃত্যুদণ্ড দেওয়ার কথা ছিল, কিন্তু সে আমাদের ঠকিয়ে পালিয়েছে। এটা আমাদের জন্য লজ্জার। আমি তীব্র অস্বস্তি বোধ করতে লাগলাম। আমি বুঝতে পারছিলাম না কিভাবে আমার সঙ্গে এত বড় প্রতারণা হতে পারে।
আমি একজন মানুষের ওপর ভরসা করেছিলাম, একটি মেয়ের কথা বিশ্বাস করেছিলাম, তাদের বিয়ে সম্পন্ন করেছিলাম, আর তার বিনিময়ে তারা আমাকে পুরোপুরি ঠকিয়েছে। আমাদের সামনে একমাত্র উপায় ছিল এই মেয়ের বাবা মায়ের কাছে পৌঁছে সত্যটা জানা। কিন্তু ভেবে দেখে আমি সিদ্ধান্ত নিলাম মেয়েটিকে সরাসরি জিজ্ঞাসা করব। হয়তো সে নিজেই সত্যটা প্রকাশ করবে। রিহানকে খুঁজে পাওয়া কঠিন ছিল। সে কয়েক ঘন্টা আগে কারাগার থেকে পালিয়েছে। আমরা বিষয়টা সন্ধ্যায় জানতে পারলাম, যদিও সে ভোর 4টায় পালিয়েছিল। কেউ জানে না সে কোথায় গেছে। আমি মেয়েটির দিকে গম্ভীরভাবে তাকিয়ে বললাম, তোমার জন্য আমার 2টি প্রশ্ন আছে। আমি আশা করি তুমি সত্যি জবাব দেবে। সে কোনো দ্বিধা ছাড়াই বলল, আমি রিহান সম্পর্কে সব কিছু বলতে প্রস্তুত। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। সে এখনও রিহানকে তার ভাই বলছে, স্বামী নয়। আমি কঠোর কণ্ঠে জিজ্ঞাসা করলাম, রিহান কি সত্যিই তোমার ভাই, নাকি তুমি তাকে শুধু ভাই হিসেবে বিবেচনা করো? কেন তোমরা এই নাটক করলে? মেয়েটি চুপ করে গেল, যেন সে গভীরভাবে চিন্তা করছে। তারপর সে এমন কথা বলল যা আমাকে পুরোপুরি হতবাক করে দিল। না, সে আমার আসল ভাই ছিল না। মেয়েটি দ্রুত উত্তর দিল। আমি রাগের সঙ্গে বললাম, তাহলে তুমি এসব কেন করলে? কেন তাকে বিয়ে করলে? আর কেন তাকে এখন ভাই বলছো? তোমরা আমাদের ঠকিয়েছ। রিহান এখান থেকে পালিয়েছে, কিন্তু সে পালাতে পারবে না। আমরা তাকে শীঘ্রই খুঁজে বের করব এবং তার মৃত্যুদণ্ড কার্যকর করব। কিন্তু মেয়েটি পুরোপুরি শান্ত ছিল। সে আমার দিকে দৃঢ়ভাবে তাকিয়ে বলল, বিশ্বাস করো, এটা একদম সত্য নয়। সে শীঘ্রই ফিরে আসবে। সে ভালো করেই জানে কোথায় যেতে হবে আর কোথায় যাওয়া উচিত নয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, সে আমাকে বিয়ে করেছে। আমি এখন তার দায়িত্ব। সে এমন মানুষ নয় যে পালিয়ে যাবে আর আমাকে ফেলে রেখে যাবে। তার কথায় আমি হতবাক হলাম। কিভাবে সে এতটা নিশ্চিত যে রিহান ফিরে আসবে? এটা কি সত্যিই সম্ভব? আমি তাকে গম্ভীরভাবে জিজ্ঞাসা করলাম, তুমি কেন এত নিশ্চিত যে সে ফিরে আসবে? সে গভীর নিঃশ্বাস নিয়ে বলল, যদি তুমি আমার পুরো গল্প শোনো, তাহলে হয়তো তোমার মতামত বদলে যাবে এবং তুমি পুরো সত্যটা বুঝতে পারবে। সে একটু থামল। আমি জানতাম এই মেয়ে এখনও তার অবস্থানে অটল। যদি আমি তাকে প্রশ্ন করতে থাকি, হয়তো সে আরও সত্য প্রকাশ করবে। তারপর সে তার গল্প শুরু করল। আমার নাম নাজিয়া। আমার বড় বোনের সঙ্গে রিহানের বাগদান হয়েছিল। রিহান ছোটবেলা থেকেই ছিল সাহসী এবং নির্ভীক। এমন একটি ঘটনাও ছিল না যেখানে সে পিছু হটত। সে আমার বাবার চাচাতো ভাইয়ের ছেলে, অর্থাৎ আমার বাবার দিক থেকে আমার চাচাতো ভাই। আমার বাবা তাকে খুব ভালোবাসতেন এবং তার ওপর খুব ভরসা করতেন। যখন তার সঙ্গে আমার বোনের বাগদান হলো, তখন সে প্রায়ই আমাদের বাড়িতে আসতো। আমি চুপচাপ তার কথা শুনছিলাম। আমাদের গ্রামের সমাজটা ছিল খুব অদ্ভুত। এক রাতে রিহান আমাদের বাড়িতে আমার বোনকে দেখতে এসেছিল। সেদিন আমার বাবা বাড়িতে ছিলেন না। রিহান আগেও বেশ কয়েকবার আমাদের বাড়িতে এসেছিল, কারণ সে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে গিয়েছিল। সেই সময় বাড়িতে শুধু আমি আর আমার বোন ছিলাম, আর কেউ ছিল না। রিহান পেছনের দরজা দিয়ে ঢুকল। আমি বুঝতে পারলাম সে আমার বোনকে দেখতে এসেছে। আমি চা বানাতে রান্নাঘরে চলে গেলাম, আর তারা দুজন কথা বলছিল। সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু হঠাৎ কেউ একজন জোরে দরজায় ধাক্কা দিতে শুরু করলো। আমি ভয় পেয়ে গেলাম। বাবা কি ফিরে এসেছেন? আমি দ্রুত দরজার পেছন থেকে দেখলাম, কিন্তু যা দেখলাম তাতে আমার শরীরে শিহরণ জাগল। 3-4 জন পুরুষ বাইরে দাঁড়িয়েছিল। তাদের মুখ ছিল ভয়ানক, আর তাদের উদ্দেশ্য মনে হচ্ছিল সন্দেহজনক। তাদের চেহারা থেকে স্পষ্ট ছিল যে তারা সাধারণ মানুষ নয়, তারা ছিল অপরাধী। আমার চোখ ভয়ে ভরে গেল, কিন্তু আমি কিছুটা নিশ্চিন্ত বোধ করলাম, কারণ রিহান আমাদের সঙ্গে ছিল। দরজা খোলো, নইলে ভেঙে ফেলবো, একজন খসখসে গলায় চিৎকার করল। আমি তাদের অনুরোধ করে বললাম, আমরা 2 বোন একা বাড়িতে আছি, দয়া করে এখান থেকে চলে যান। কিন্তু তাদের একজন উপহাস করে হেসে বলল, আমরা জানি একজন যুবক এইমাত্র তোমাদের বাড়িতে ঢুকেছে, তুমি আমাদের ঠকাতে পারবে না। রিহান যখন হট্টগোল শুনল, তখন সে দ্রুত দরজার কাছে এলো। সে দরজা খুলল এবং আমাকে ভেতরে ফিরে যেতে ইশারা করল। আমি দ্রুত আমার ঘরে ছুটে গেলাম, কিন্তু আমি বাইরে যা ঘটছে সব শুনছিলাম। রিহান সাহসের সঙ্গে অপরাধীদের মুখোমুখি হলো। তাদের একজন খুব অশ্লীল কিছু বলল, যা তার রক্ত গরম করে দিল। কিন্তু সে তার রাগ নিয়ন্ত্রণ করতে পারল। সে তার মাথা ব্যবহার করছিল, কারণ সে একা ছিল, আর তার সামনে ছিল 4-5 জন পুরুষ। যদি সে তাদের সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পড়ত, তাহলে আমরা একা অরক্ষিত থাকতাম। তাই সে কথার মাধ্যমে তাদের শান্ত করার এবং তাদের দূরে সরানোর চেষ্টা করল। কিন্তু এটা একটা রুটিন হয়ে গিয়েছিল। এই অপরাধীরা প্রতিদিন আমাদের বাড়ির সামনে দাঁড়াতো। আমার বাবা বাড়ি থেকে বের হলেই তারা আমাদের বিরক্ত করা শুরু করত।
তারপর এক রাতে এমন একটি ঘটনা ঘটল যা আমাদের জীবনকে চিরতরে বদলে দিল। আমার বড় বোন তার ঘরে ঘুমাচ্ছিল। মাঝ রাতে হঠাৎ আমরা ভাঙচুরের শব্দ শুনলাম। কেউ একজন জানালা দিয়ে ঢোকার চেষ্টা করছিল। সেই মুহূর্তে রিহানও বাড়িতে ফিরেছিল। সে নিজের চোখে একজন অপরাধীকে জানালা দিয়ে ভেতরে ঢুকতে দেখল। রিহান আর সহ্য করতে পারল না। যখন এই অপরাধীরা আমাদের বাড়িতে হামলা করার চেষ্টা করল, তখন একটি ভয়ানক লড়াই শুরু হলো যা আমাদের জীবনের গতিপথ বদলে দিল। সেই লড়াইয়ে আমার বোন নিহত হলো, আর রিহান নিজেকে এমন একটি পরিস্থিতিতে পড়ল যা সে কখনো আশা করেনি। শেষ পর্যন্ত তার ওপর মৃত্যুদণ্ডের রায় দেওয়া হলো এমন একটি অপরাধের জন্য যা সে আমাদের রক্ষা করতে গিয়ে করেছিল, কিন্তু আসল অপরাধীদের কখনো ধরা হয়নি। যদি আমরা ধনী হতাম, যদি আমাদের ক্ষমতা থাকতো, তাহলে হয়তো এসব কিছুই ঘটতো না। কিন্তু এই পৃথিবীতে দুর্বলদের জন্য ন্যায় বিচার নেই। রিহান যা করেছিল তা অপরাধ ছিল না, তা ছিল তার সম্মান রক্ষার জন্য প্রতিরোধ। সে কোনো নির্দোষ মানুষকে হত্যা করেনি, সে তার সম্মান রক্ষার জন্য লড়াই করেছিল। নাজিয়া চোখে জল নিয়ে বলল, আমরা অপরাধী ছিলাম না, অপরাধী ছিল তারা যারা আমাদের জীবনকে বিষাক্ত করে তুলেছিল, যারা তাদের খারাপ উদ্দেশ্য নিয়ে আমাদের ওপর নজর রাখত। তারপর সে একটি চমকপ্রদ রহস্য প্রকাশ করল। রিহানের মা আমাকে এই পরিকল্পনার কথা বলেছিলেন তার সেই সাক্ষাতের সময়। আমি হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। এমনকি আমার মাও আমাকে বলেছিলেন যে তিনি তার আর এক মেয়েকে উৎসর্গ করবেন, কিন্তু তার ছেলেকে শাস্তির মুখোমুখি হতে দেবেন না। নাজিয়া কাঁদতে কাঁদতে বলল, আমাদের পরিবারের রিহানের চেয়ে আমার বেশি প্রয়োজন ছিল। আমি যদি মরে যেতাম তাহলে কেউ চিন্তা করত না। এই কারণে তারা আমাকে উৎসর্গ করে রিহানকে বাঁচিয়েছে। এটা সবই পরিকল্পনার অংশ ছিল। রিহান মাঝরাতে শহরের একজন বড় উকিলের সঙ্গে দেখা করতে গিয়েছিল। সেই উকিল তার কাছে ঋণী ছিল, কারণ একদিন যখন সবাই তাকে ত্যাগ করেছিল, তখন রিহান তার জীবন বাজি রেখে অপরাধীদের সঙ্গে লড়াই করে তাকে বাঁচিয়েছিল এবং হাসপাতালে নিয়ে গিয়েছিল। আজ সেই উকিল তার ঋণ শোধ করতে প্রস্তুত ছিল। বিচার হলো এবং সত্য প্রকাশিত হলো। রিহানের নির্দোষতা প্রমাণিত হলো এবং তাকে সম্মানের সঙ্গে মুক্তি দেওয়া হলো। আমি যদি রিহানের জায়গায় অন্য কেউ হতাম, তাহলেও একই জিনিস অনুভব করতাম। আল্লাহ তাআলা সত্যিকারের ভালোবাসা এবং আন্তরিকতাকে রক্ষা করেছেন, নইলে আমি কখনোই এমন একটি বড় মামলা থেকে কাউকে নির্দোষ প্রমাণিত হয়ে বেরিয়ে আসতে দেখিনি। রিহানের মা একদিন বলেছিলেন, আল্লাহ তোমাকে মৃত্যুদণ্ড দেওয়ার অনুমতি দেবেন না, তুমি শীঘ্রই কারাগার থেকে বেরিয়ে আসবে। আর তাই হলো। এই ঘটনা আজও আমার মনে গেঁথে আছে। যতবার আমি এটা মনে করি, আমার আত্মায় শিহরণ জাগে। জীবন এমন গল্পে ভরা। কিছু গল্প সময়ের সঙ্গে ভুলে যায়, কিন্তু কিছু গল্প চিরকাল হৃদয়ে গেঁথে থাকে। এই গল্প সম্পর্কে আপনারা কি মনে করেন? আপনারা কি মনে করেন রিহান ন্যায় বিচার পেয়েছে? মন্তব্যে আপনাদের মতামত শেয়ার করুন। যদি এই গল্পটি আপনাদের পছন্দ হয়, তাহলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না, শেয়ার করুন এবং আরও আকর্ষণীয় গল্পের জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আমরা আপনাদের মূল্যবান মতামতের জন্য অপেক্ষা করছি। আবার দেখা হবে।